হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার 52। এর আগে টোটাল আমরা 51 মক টেস্ট ডিসকাস করেছি। আগের 51 মক টেস্ট ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেগুলোর প্লেলিস্ট দিয়ে রেখেছি। এবং মনে রাখবে, যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে, তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। তো এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অবশ্যই তোমরা মনে রাখবে। তোমরা মনে রাখবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে, তার মধ্যে ফিজিক্সেরও কিন্তু 2-3টে ম্যাথ তোমাদের আসবে। এবং আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পে ক্লাসগুলোর লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। এছাড়া টার্গেট রেলওয়ে গ্রুপ ডি এই গ্রুপটা জয়েন করবে। এখানে আমি গ্রুপ ডি এক্সাম রিলেটেড তোমাদের অনেক পিডিএফ পোস্ট করে রেখেছি এবং আরো অনেক পিডিএফ পোস্ট করা হবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। তো তোমাদের জন্য তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে। সবার প্রথম 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্টে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেন। এখানে দেখো 126টা শিফটে 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন, এক্সট্রা ডিটেলস এবং 404টা ফিজিক্সের ম্যাথের সলভ পেপার। যেখান থেকে এই কোশ্চেন, এই যে সেটগুলো করাচ্ছি, সেখান থেকে কোশ্চেনগুলো বেছে বেছে নিয়ে আমি তোমাদের মক টেস্টের মতো করাচ্ছি। এবং রিসেন্টলি তোমাদের যে এনটিপিসি সিবিটি 1 পরীক্ষা হয়েছিল, তার প্রথম 30টা সেটের তোমাদেরও পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এগুলো তোমরা এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। এবং এই প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট, কারণ যত সম্ভব তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাও টিসিএস নিতে পারে, এখন কনফার্ম নাও, তো টিসিএস নেওয়ার চান্স অনেকটা বেশি। তো অবশ্যই এগুলো একটু পড়ে রাখবে। প্রথম প্রশ্ন দেখো তোমাদের কি বলেছে, প্রতিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট কে আবিষ্কার করেন? অল্টারনেটিং কারেন্ট এটা কে আবিষ্কার করেছেন? তো মনে রাখবে, এটা আবিষ্কার করেছেন নিকোলা টেসলা। অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে, গ্রামোফোন এটা আবিষ্কার করেছেন থমাস আলভা এডিসন। মধ্যাকর্ষণ বল এটা কে করেছেন? আইজ্যাক নিউটন। এবং ডায়নামো এটা কে ইনভেনশন করেছেন? সেটা হচ্ছে মাইকেল ফ্যারাডে। নেক্সট চলে আসি, নিচের কোনটি শক্তির পুনর্নবীকরণযোগ্য উৎস নয়? দেখো উৎস নয় বলেছে, তো এগুলোর মধ্যে কোনটি শক্তির পুনর্নবীকরণযোগ্য উৎস নয়? তো সেটা হচ্ছে তোমাদের গ্যাসোলিন। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে, পেট্রোল বা গ্যাসোলিন হলো একটি বহু ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল যেগুলোকে বলা হয় তোমাদের, এবং প্রকৃতিগতভাবে পাওয়া ক্রুড অয়েল বা জ্বালানি তেল পরিশোধনের মাধ্যমে এটা পাওয়া যায়। এটি যুক্তরাষ্ট্রের গ্যাসোলিন নামে বেশি পরিচিত। তো এটা তোমার পুনর্নবীকরণযোগ্যের উৎস নয়। নেক্সট চলে আসি, পরবর্তী প্রশ্ন, ত্বরণের মাত্রা কি? তো কি আনসার হবে? দেখো, ত্বরণ বা অ্যাক্সেলারেশনের তোমাদের অ্যাক্সেলারেশন বা ত্বরণের যে তোমাদের ফর্মুলা কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার এখানে তোমরা দেখো যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে L⁻⁴ M⁻⁴ T⁻²। কিভাবে হচ্ছে এটা এবার বুঝবো। সবার প্রথম দেখো, এল কাকে বোঝাচ্ছে? এল বোঝাচ্ছে মিটার বা লেন্থ যেটা রয়েছে সেটাকে এল বোঝাচ্ছে। মাস বা ভর এটাকে এম, যেটা কেজিতে বোঝাচ্ছে। এবং টাইমকে টি দিয়ে সেকেন্ডে বোঝাচ্ছে। এবার দেখো, অ্যাক্সেলারেশন বা ত্বরণের কি কি রয়েছে। সর্বপ্রথম মিটার মানে এর লেন্থ রয়েছে, এবং পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এখানে দেখো এই যে আমি প্রথমে এল, এম, টি এই তিনটে লিখে নিলাম। এবার দেখো এখানে দেখো এটার মধ্যে এম মাস বা সরি মিটার রয়েছে। মিটার মানে হচ্ছে কি লেন্থ, লেন্থ রয়েছে, তার মানে এর মাথায় 1। এটা যদি মিটার স্কোয়ার থাকতো তাহলে এখানে মাথায় 2 হতো, এখানে শুধু কিছু নাই মানে মাথায় 1। তারপর দেখো এম দিয়ে হচ্ছে মাস বা কেজি। তো এখানে এটার মধ্যে ফর্মুলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোথাও তোমাদের মাস বা ভর বা কেজি কিছু দেওয়া নেই, তো সেই জন্য কিছু দেওয়া নেই বলে এটা মাথায় 0 হয়ে যাবে। এবং তারপরে দেখো পার সেকেন্ড দেওয়া রয়েছে। পার সেকেন্ড, এবার এটাকে দেখো মিটার পার সেকেন্ড, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি মিটার S⁻²। ওকে, মিটার পার সেকেন্ড স্কোয়ার কে এরকম ভাবে লিখতে পারি যে মিটার S⁻²। তো এখানে দেখো এখানে কি রয়েছে? -2। তো টি এর মাথায় -2 তুমি দিয়ে দিলে, দেখো তোমার এটার সাথে মিলে যাচ্ছে। তো এইটা নিয়ে আমি তোমাদের পরীক্ষার আগে আমি একটা চ্যাপ্টার মানে ক্লাস, সেপারেট ক্লাস করিয়ে দেবো, যে কিভাবে মাত্রা বার করতে হয় সেটা শিখে যাবে। তখন পরীক্ষার আগে আগে আমি শিখিয়ে দেবো, তাহলে তখন একদম ডাইরেক্ট গিয়ে তোমরা পরীক্ষা দিয়ে আসতে পারবে। ওকে, নেক্সট চলে আসি, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদ বীজ উৎপন্ন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে? এগুলোর মধ্যে কোন উদ্ভিদটি তাদের বীজ উৎপন্ন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে? তো সেটা হচ্ছে তোমাদের জুই। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে, যে সমস্ত উদ্ভিদ তাদের বীজ তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলেছে তারা অঙ্গজ জনন পদ্ধতিতে জনন করতে পারে। এটি উদ্ভিদের একটি অযৌন জনন পদ্ধতি। এবার মনে রাখবে, কলা, জুই, গোলাপ ইত্যাদি উদ্ভিদগুলি বীজ গঠন ক্ষমতা নেই এবং তারা সহজেই অঙ্গজ জনন পদ্ধতিতে তাদের জনন সম্পন্ন করে। নেক্সট চলে আসি, পরবর্তী প্রশ্ন, যখন অ্যাসিড দ্রবণের সাথে ধাতব অক্সাইডের বিক্রিয়া হয় তাতে কি তৈরি হয়? যখন অ্যাসিড দ্রবণের সাথে ধাতব অক্সাইডের বিক্রিয়া হয় তখন তৈরি থাকে লবণ ও জল। তো অপশন বি হচ্ছে আমাদের এখানে এটা সঠিক অ্যান্সার।
এখানে মনে রাখবে যখন অ্যাসিড ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন লবণ এবং জল উৎপন্ন করে, এবং ধাতব অক্সাইড হলো ক্ষার কারণ তার অ্যাসিডকে প্রশমিত করে। তো এটাও মনে রাখবে। 2, 8, 6 এর ইলেকট্রন বিন্যাস সহ একটি মৌলের আধুনিক পর্যায় সারণীর গ্রুপ ড্যাশেতে স্থাপন করে। তাহলে 2, 8, 6 মানে এটা কি হচ্ছে 2 + 8 10 + 6 মানে হচ্ছে 16। তাহলে 16 কার তোমার অ্যাটমিক নাম্বার, তো 16 হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সালফারের। এবার এখানে বলছে এটা কোন গ্রুপের মধ্যে রয়েছে, তো এটা প্রথম গ্রুপ, এটা দ্বিতীয় গ্রুপ, এটা তৃতীয় গ্রুপ, এরকম ভাবে তুমি দেখতে পাও যে এটা হচ্ছে তোমার 16 নম্বর গ্রুপের মধ্যে পড়ছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি, যে 2, 8, 6 ইলেকট্রন বিন্যাস সহ একটি মৌলের আধুনিক পর্যায় সারণীর 16 নম্বর গ্রুপে সেটা স্থাপিত রয়েছে। এইটা 16 নম্বর গ্রুপ, এবং এখানে দেখো তোমাদের 16 অ্যাটমিক নাম্বার সেটা রয়েছে। আর একবার এটা আমরা রিভিশন করে নিই। এই যে প্রথম গ্রুপ হাইড্রোজেন বাদে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটাকে বলা হয় ক্ষার ধাতু। দ্বিতীয় গ্রুপ এটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এই যে 18 নম্বর গ্রুপ এটাকে তোমাদের কি বলা হয়, নোবেল গ্যাস, তো এটা মনে রাখবে। এবং 17 নম্বর গ্রুপ এটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ, তো এটাও মনে রাখবে। এগুলো পরীক্ষার জন্য ছোট ছোট, যেগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং তৈরি হচ্ছে। লবণের পিএইচ মান যদি 14 হয় তবে লবণটি কেমন প্রকৃতির হয়ে থাকবে। তো এটা দেখো, এখানে আমি তোমাদের একটা পিএইচ স্কেলের তোমাদের একটা ইমেজ দেওয়া রয়েছে। তো 7 যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউট্রাল, বাঁ দিকে 1 থেকে শুরু করে 14 পর্যন্ত এই স্কেলটা হয়ে থাকে। ওকে, এবং যেটা 14th নাম্বার যেটা হয়ে থাকে, 14 নম্বর যদি কারো যেমন পিএইচ ভ্যালু হয়েছে, সেটা অত্যন্ত তোমাদের ক্ষারীয় বা শক্তিশালী ক্ষার হয়ে থাকে এবং খুবই দুর্বল অ্যাসিড হয়ে থাকে। আবার যদি পরীক্ষায় আসতো যে বলো পিএইচ ভ্যালু 1, তাহলে সেটা কেমন প্রকৃতির হবে, তো সেটাতে তোমার শক্তিশালী অ্যাসিড এবং খুবই দুর্বল ক্ষার তোমাদের সেখানে অ্যান্সার হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে, অপশন সি। এবং 7 হচ্ছে নিউট্রাল বা প্রশম যেটাকে বলা হয়। একটি গোলীয় দর্পণ যার প্রতিফলক তল বাইরের দিকে বক্র থাকে তাকে বলা হয় ড্যাশ। বলো কি অ্যান্সার হবে, সেটাকে কোন দর্পণ বলা হয়, একদম সংজ্ঞা দিয়েছে। তো দেখো, একটি গোলীয় দর্পণ যার প্রতিফলক তল বাইরের দিকে বক্র থাকে তাকে বলা হয় উত্তল দর্পণ। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। যখন প্রতিফলিত পৃষ্ঠটি ভিতরের দিকে বাঁকানো হয় বা তাকে গোলকের কেন্দ্রের দিকে মুখ করা হয় তখন সেটাকে বলা হয় অবতল দর্পণ। এবং যখন প্রতিফলিত পৃষ্ঠটি বাইরের দিকে বাঁকানো হয়, যেটা এই প্রশ্নের দিকে দিয়েছে, তো তখন সেটাকে বলা হয় উত্তল দর্পণ। তাহলে অবতল দর্পণ, উত্তল দর্পণ দুটোই তোমরা এখানে পড়ে নিলে, পরীক্ষায় এলে তোমরা অ্যান্সার করে আসবে। নেক্সট চলে আসি, নিচের কোনটি স্থিতিশক্তির উদাহরণ। দেখো, একটি বাড়ির ছাদে ইট পড়ে আছে, তো এটা একটা স্থিতিশক্তির উদাহরণ। একটির ঘড়ির স্প্রিং যখন গোটানো হয়, তো গোটানো যখন হচ্ছে তখন তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। একটি সংকুচিত স্প্রিং, একটা স্প্রিং, এরকম একটা স্প্রিং রয়েছে, সেটাকে সংকুচিত করে তুমি এরকম করে ধরে রেখেছো, এর মধ্যেও কিন্তু স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। আবার দেখো, জল সরবরাহ ব্যবস্থা যখন উঁচু বাঁধে জল সঞ্চিত হয়, তো এটাও কিন্তু তোমার একটা স্থিতিশক্তির উদাহরণ। মানে যতক্ষণ পর্যন্ত সেই ড্যামটাতে তোমাদের জল ধরে রেখেছে, তো সেটাও তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে, এ বি সি ডি চারটে হচ্ছে তোমাদের স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির উদাহরণ। ল্যাবরেটরিতে ব্যবহৃত একটি গলন পাত্র যা কোনো কঠিন পদার্থকে উচ্চ মাত্রায় তাপ দিতে ব্যবহৃত হয় তা হলো কি। তো ল্যাবরেটরিতে ব্যবহৃত একটি গলন পাত্র যা কোনো কঠিন পদার্থকে উচ্চ তাপমাত্রায় তাপ দিতে ব্যবহৃত হয় তা হচ্ছে গ্রাফাইট। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে, পারমাণবিক চুল্লিতে নিউটনের গতি হ্রাসের জন্য মন্থরক হিসাবেও কিন্তু তোমার গ্রাফাইট ব্যবহৃত হয়। নিচের কোনটি ভৌত পরিবর্তন, এগুলোর মধ্যে কোনটা ফিজিক্যাল চেঞ্জ, অপশন দেখো এবং অ্যান্সার করো। তো অপশন দেখে আমরা বলে দিতে পারবো যে তোমার জলের বরফে পরিণত হওয়া, এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। পর্যায়বৃত্তির তাৎপর্য কি, অপশনগুলো দেখো এবং অ্যান্সার করবে। পর্যায়বৃত্তির তাৎপর্য হচ্ছে যে একটি নির্দিষ্ট অন্তরের পর একই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। রূপার ঘনত্ব হচ্ছে এটা এবং জলের ঘনত্ব হচ্ছে এটা, তাহলে রূপার আপেক্ষিক ঘনত্ব কি হবে, তো এটা আমরা কি কম ভাবে বার করব, এটা অ্যান্সার হচ্ছে 10.8। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। কিভাবে বার করলাম, তো রূপার আপেক্ষিক ঘনত্ব সমান রূপার ঘনত্ব বাই জলের ঘনত্ব, সিম্পল তোমাকে ডিভাইড করতে হবে, এটা ডিভাইড বাই এটা। তো এখানে দেখতে পাচ্ছ 10⁻³ 10 কেটে গেল, কেজি মিটার পার কিউ, কেজি মিটার পার কিউ, এটা কেটে গেল, তাহলে পরে কি রইলো 10.8। তো 10.8 হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার।
নিম্নলিখিত কোনটি বেগ এবং সময়ের সমীকরণকে দর্শায়? তো অপশন গুলো দেখলেই তুমি অ্যান্সার করে দিতে পারবে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এবার এখানে দেখো ইউ হচ্ছে তোমার প্রাথমিক বেগ, ভি তোমার হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ এবং টি হচ্ছে সময়, টাইম বা সময়। এগুলো মনে রাখবে। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি 6.2 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে ফোকাল দৈর্ঘ্য কত? বলো অ্যান্সার কি হবে? একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি 6.2 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে ফোকাল দৈর্ঘ্য কত হবে? 3.1। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কিভাবে হচ্ছে? তো মনে রাখবে ফোকাল লেন্থ বা ফোকাল দৈর্ঘ্য সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2, মানে 6.2 বাই 2 মানে হচ্ছে 3.1। তো অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। সোল্ডার কিসের সংকর ধাতু? বলে দাও। এই প্রশ্নটা তোমাদের যথাসম্ভব ডাব্লিউবিসিএস পরীক্ষা তো এসেছিল, তোমাদের কালকে সকালেই করিয়েছিলাম। তোমাদের ডাব্লিউবিসিএস এর পিডিএফও, জেনারেল সায়েন্সের পিডিএফও অ্যাভেলেবেল হয়ে গেছে। তো তোমাদের যাদের এই 3000 জেনারেল সায়েন্স কমপ্লিট হয়ে গেছে, ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের জেনারেল সায়েন্স গুলো কমপ্লিট করে নেবে। ওটাও তোমাদের পরীক্ষার জন্য, মানে গ্রুপ ডি বা এনটিপিসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে দেখো অ্যান্সার হচ্ছে সীসা এবং টিন। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। সবার প্রথম মনে রাখবে পিতল হচ্ছে তামা এবং দস্তার মিশ্রণ, ব্রোঞ্জ হচ্ছে তামা এবং টিনের মিশ্রণ, এবং সোল্ডার হচ্ছে টিন এবং সীসার মিশ্রণ। নিচের কোনটি ঠিক বা ভুল? 1 নম্বর তোমাদের বলেছে কি যে একটি অ্যাসিড যাকে সম্পূর্ণরূপে আয়নে পরিণত করা হয় এ প্রচুর পরিমাণে H মাইনাস আয়ন উৎপন্ন করে। তো যখন এই H মাইনাস আয়ন দিয়েছে এখান থেকে বুঝতে পারছো যে এটা ভুল হচ্ছে, কারণ H প্লাস আয়ন উৎপন্ন হয়। এটা দেখো একটি অ্যাসিড যাকে আংশিক আয়নীভূত করা হয়েছে সেটা কম পরিমাণে H মাইনাস আয়ন উৎপন্ন হয়, এখানেও সেম। তাহলে কি বলবো যে 1 নম্বর এবং 2 নম্বর স্টেটমেন্ট দুটোই কিন্তু ভুল। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এদের মধ্যে কি কমন রয়েছে? তো সোডিয়াম, তারপরে লিথিয়াম এবং পটাশিয়াম, তো এগুলো কি দেখতে পাচ্ছ আমাদের পর্যায় সারণীর প্রথম গ্রুপেই রয়েছে, এবং এগুলো সব হচ্ছে কি, এরা সব হচ্ছে ক্ষার ধাতু। তাহলে প্রশ্ন কেমন ভাবে তৈরি হচ্ছে তোমাদের বুঝতে পারছো। তো তোমাদের পরীক্ষায় এইগুলো কিন্তু একটু মুখস্থ করে রাখতে হবে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলো ক্ষার ধাতু। এগুলো তোমাদের নোবেল গ্যাস, সরি এই 18 নম্বর গ্রুপটা হচ্ছে নোবেল গ্যাস, এটা তোমাদের হ্যালোজেন, এটা তোমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো এই নামগুলো একটু তোমরা মনে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। স্ক্লেরেনকাইমাতে কোষ প্রাচীর পুরু হয় ড্যাশের কারণে? স্ক্লেরেনকাইমা কলাতে কোষ প্রাচীর পুরু হয় কোন কারণে? তো এটা লিগনিন থাকার কারণে। দেখবে এই প্রশ্নটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন, আগেও বহুবার করিয়েছি। 120 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 8 ঘন্টা ব্যবহার করা হয়, একদিনে বাতিটির মাধ্যমে ব্যবহৃত শক্তির পরিমাণ কত? সবার প্রথম 1 কিলোওয়াট আওয়ার সমান আমরা জানি কি 1 ইউনিট। ওকে, বা তুমি লিখতে পারো যে 1000 ওয়াট আওয়ার সমান 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট, এটা আমরা জানি। এবার দেখো একটা 120 ওয়াটের বাল্ব প্রত্যেক দিন 8 ঘন্টা জ্বলছে, মানে একদিনে কত হচ্ছে 8 বারং 96, 960 ওয়াট আওয়ার জ্বলছে। তাহলে 1000 ওয়াট আওয়ার সমান যদি 1 কিলোওয়াট আওয়ার হয় তাহলে 960 ওয়াট আওয়ার সমান কি হবে 960 বাই 1000 সমান 0.96 কি হবে ইউনিট। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশন ডি 0.96 ইউনিট। অপশন ডি হচ্ছে আমাদের এখানে এটার সঠিক অ্যান্সার। তো আরেকবার করে নিই যে একদিনে বাতিটির মাধ্যমে ব্যবহৃত শক্তি হচ্ছে 8 × 120 সমান হচ্ছে 960 ওয়াট আওয়ার। তো তোমার তাহলে আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার সমান 1000 ওয়াট আওয়ার সমান 1 ইউনিট হয়ে থাকে। তো 960 ওয়াট আওয়ার সমান 960 বাই 1000 সমান 0.96 ইউনিট হয়ে থাকবে। প্রদত্ত স্বয়ংক্রিয় পারমাণবিক সংখ্যাযুক্ত নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে তাদের রাসায়নিক বৈশিষ্ট্যগুলিতে ম্যাগনেসিয়ামের মধ্যে রয়েছে। তো বলো, প্রদত্ত স্বয়ংক্রিয় পারমাণবিক সংখ্যাযুক্ত নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে তাদের রাসায়নিক বৈশিষ্ট্যগুলিতে ম্যাগনেসিয়ামের মধ্যে রয়েছে। এবার দেখো এইটা, এই যে ইমেজ, এটা মডার্ন পিরিয়ডিক টেবিলের ইমেজ, এই যে 12 নম্বর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এবার অপশনে তো কোথাও দেখতে পাচ্ছ না, এখানে প্রশ্নটা তোমাকে জিজ্ঞেস করেছে এই যে ম্যাগনেসিয়ামের মধ্যে রয়েছে, তো ম্যাগনেসিয়ামের মধ্যে রাসায়নিক বৈশিষ্ট্য মানে এই গ্রুপে যারা যারা থাকবে তাদের মধ্যে একই রকম রাসায়নিক বৈশিষ্ট্য থাকবে। তো এই গ্রুপের মধ্যে তুমি দেখতে পাচ্ছ কে কে রয়েছে তোমার অপশন অনুযায়ী। অপশন ডি তে যেটা রয়েছে 4, 4 কাকে বলছে? বিই। বি কি হচ্ছে? বি হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়াম হলো একটি রাসায়নিক মৌল যার পারমাণবিক সংখ্যা 4
এবং এটা তোমাদের এই রাসায়নিক বৈশিষ্ট্যতে ম্যাগনেসিয়ামের মধ্যে সমান, কারণ এই যে গ্রুপে রয়েছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই বাকি যেগুলো রয়েছে নামগুলো মনে নেই, তো এইগুলো সব হচ্ছে তোমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে কোশ্চেন কেমন ভাবে তৈরি হচ্ছে তোমাদের বুঝতে পারছো। এই পিরিয়ডিক টেবিলের ইমেজটা দেখবে, আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যে তোমাদের পিডিএফ গুলোর ডেমো পিডিএফ যে ভলিউম 1 এর দেখবে যে ডেমো পিডিএফ দেওয়া আছে, তো সেখানে দেখবে এই ইমেজটা আমি অ্যাড করে দিয়েছি, তো সেটা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবং মিনিমাম তোমরা এখানে এই তোমাদের 22 পর্যন্ত মৌল 1 থেকে শুরু করে কার কত অ্যাটমিক নাম্বার এটা একটু মনে রাখবে, কারণ এখান থেকে দেখবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন আসবে। যখন এই সিরিজটা যখন শেষ হয়ে যাবে তখন আলাদাভাবে আমি তোমাদের পিরিয়ডিক টেবিলে একটা ক্লাস করিয়ে দেবো, ফিজিক্সের ম্যাথের আলাদা আলাদা করে আমি ক্লাস করিয়ে দেবো পরীক্ষার আগে আগে। ওকে, তখন এগুলো পুরো কমপ্লিট করে রাখো, তখন রিভিশন চলবে, যেন কারো ভুল হবে না। ড্যাশ দর্পণ দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব সর্বদা অসৎ, সোজা এবং বস্তুর সমান আকারের হয়ে থাকে। তো এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন, তো মনে রাখবে সমান বা সমতল দর্পণ যেটাকে বলা হয়। তো সমান দর্পণ দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব সর্বদা অসৎ, সোজা এবং বস্তু সমান আকারে হয়ে থাকে। এটা সমান বলতে সমতল দর্পণকে বোঝানো হয়েছে। ওকে, তো সমতল দর্পণের মাধ্যমে গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ বা অবাস্তব এবং সোজা এবং লক্ষ্য বস্তুর সমান আকৃতির হয়ে থাকে। অ্যালকেন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলিতে দুটি কার্বন পরমাণুর মধ্যে এক বন্ধন থাকে, এবং এই গোষ্ঠীর পদার্থের সাধারণ সূত্র হচ্ছে কি, তো অ্যালকেনের সাধারণ সূত্র হচ্ছে CnH2n+2। দেখো অ্যালকেন, অ্যালকিন এইগুলোর মধ্যে অনেকটা কনফিউজ হয়ে থাকে, তো এই ইংলিশ স্পেলিং গুলো অবশ্যই তোমরা একটু দেখে রাখবে। 7.5 গ্রাম পরিমাণ গ্যাস এসটিবিতে আয়তন হলো 5.6 লিটার। গ্যাসটি হলো কি, এবং এখানে দেখো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের আণবিক ওজন দেওয়া রয়েছে যথাক্রমে 12, 14, 16। তো এখানে দেখো অ্যান্সার হচ্ছে NO, নাইট্রোজেন অক্সাইড। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো দেখো 1 মোল অফ গ্যাস এসটিবিতে তোমার 22.4 লিটার থাকে। ওকে, 5.6 লিটার গ্যাসে তাহলে এসটিবি কন্টেন্ট কতগুলো হচ্ছে 0.25 মোল, 22.4 টোটাল থাকে, সেখানে 1 মোল সমান 22.4 লিটার, তাহলে 5.6 লিটার কত থাকবে, 22.4 কে তুমি যদি 5.6 দিয়ে ডিভাইড করো তোমার পাবে 0.25 মোল। এবার দেখো নাম্বার অফ মোল সমান হয়ে থাকে ওয়েট ইন গ্রাম এবং মোলার ওয়েট, এই দুটো তোমাদের বার করতে হবে। এবার দেখো এখানে নাম্বার অফ মোল এখানে 0.25 এটা দেওয়া রয়েছে, ওয়েট ইন গ্রাম এখানে 7.5 এই দেওয়া রয়েছে 7.5। এবার তোমাকে এই যে এম, এই ভ্যালুটা তোমাকে বার করতে হবে, তাহলে এম ইকুয়াল টু তুমি লিখতে পারো যে 7.5 বাই 2.5 ইকুয়াল টু 30। এবার দেখো তাহলে গ্যাসটি হচ্ছে NO 14 + 16, কিভাবে বার করলাম দেখো, এখানে তো তোমরা টোটাল যে ওয়েট সেটা পাচ্ছ তোমরা 30। এবার 30 কেমন ভাবে হতে পারে, এখানে দেখো প্রত্যেকটা 12, 14, 16 রয়েছে, মানে এই তিনটের মধ্যে এমন ভাবে যোগ করবে যাতে তোমার 30 আসে। তাহলে 12 সাথে যদি 14 যোগ করো কত আসবে 26, 14 সাথে 16 যোগ করলে 30, 12 সাথে 16 যোগ করলে 28। তাহলে কোনটাতে তোমার 30 আসছে দেখতে পাচ্ছ 14 সাথে 16, তাহলে 14 হচ্ছে তোমার নাইট্রোজেন এবং 16 হচ্ছে অক্সিজেন NO। তো সেই জন্য আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল অপশন সি। যখন একটি ক্ষারকে একটি অম্লে যোগ করা হয় তখন জল এবং লবণ গঠিত হয়, এই প্রক্রিয়াটিকে ড্যাশ বলা হয়। তো এই প্রক্রিয়াটিকে কি বলা হয়, এই প্রক্রিয়াটিকে বলা হয় প্রশমন। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার যুক্ত হয়ে লবণ এবং জল উৎপন্ন করে তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া সর্বদাই তাপ উৎপন্ন হয়, তাই এটাকে প্রশমন বিক্রিয়াকে তাপ উৎপাদী বিক্রিয়াও বলা হয়। তো টোটাল 25 কোশ্চেন ছিল, আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। এবং এই স্টাডি মেটেরিয়াল গুলো অ্যাভেলেবেল রয়েছে, এখনো হাতে সময় রয়েছে, জুলাই মাস করেই তোমাদের গ্রুপ ডি পরীক্ষা হওয়ার চান্স আছে। তো তার আগে এগুলোকে পুরো কমপ্লিট করে রাখবে, তোমাদের পরীক্ষা তাহলে খুব ভালো প্রিপারেশন হয়ে থাকবে। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।